তোমার কিচ্ছু হবে না। আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দেব না। যদি তোমার মাকে বাঁচাতে চাও তাহলে 2 কোটি টাকা দরকার, তা না হলে তোমার মাকে বাঁচানো সম্ভব না। আমি এই 2 কোটি টাকা কোথায় পাবো? কে আমাকে 2 কোটি টাকা দেবে? হায় আল্লাহ, আমাদের কি হবে? হায় আল্লাহ, সমস্ত প্রজেক্ট নষ্ট হয়ে গেল। পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার এই মেশিন ঠিক করতে পারেনি। পৃথিবীতে কেউ কি নাই আমাদের এই মেশিন ঠিক করতে পারবে? যদি কেউ ঠিক করতে পারে তাকে 20 কোটি টাকা দেওয়া হবে। আমাকে একটি মাত্র সুযোগ দিন, আমার মায়ের জন্য আমি এটা করতে পারবো। আরে বাচ্চা, বড় বড় লোকেরা ঠিক করতে পারেনি, পৃথিবীর সবাই হার মানছে, তুই কিভাবে ঠিক করবি? তুই তো এখনো ছোট। আমি চ্যালেঞ্জ দিলাম, আমি ঠিক করতে পারবো। আমার মায়ের চিকিৎসার জন্য টাকা দরকার। সাল 2026 মার্চ মাস ছিল। বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটিতে সেই সকালটা কিছুটা আলাদা ছিল। সাধারণ দিনগুলোতে যেখানে প্রযুক্তি কোম্পানিগুলোর বাইরে কফির সুবাস, গাড়ির শালি আর কর্মচারীদের হাসি গুঞ্জন করত, সেদিন সেখানে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়েছিল। রাস্তার মাঝখানে কাঁচ আর স্টিল দিয়ে তৈরি একটি জমকালো ভবন দাঁড়িয়েছিল, যার নাম ছিল আর্যাবর্ত রোবোটিক্স লিমিটেড। এটি সেই কোম্পানি যেটি ভারতকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের জগতে নতুন পরিচয় দিয়েছিল। বিশ্বের অনেক দেশে এর মেশিন কাজ করছিল, কিন্তু আজ সেই ভবনের ভিতরে যেন কিছু মরে গিয়েছিল। গত 10 দিন ধরে কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে দামি প্রজেক্ট পুরোপুরি বন্ধ পড়েছিল। একটি 20 কোটি টাকার খরচে তৈরি হাইড্রোলিঙ্ক H900 নামের বিশাল অটোমেশন মেশিন, যেটি পুরো প্রজেক্টের রিড় ছিল, হঠাৎ থেমে গিয়েছিল। এই মেশিন বন্ধ হওয়ার সাথে সাথে পুরো উৎপাদন প্রক্রিয়া থেমে গিয়েছিল। প্রতিদিন প্রায় 2 কোটি টাকার লোকসান করছিল। 10 দিনে 20 কোটির বেশি ঘাটতি, আর তার চেয়েও বড় লোকসান ছিল কোম্পানির সুনামের। আজ পর্যন্ত আর্যাবর্ত রোবোটিক্সে এমন কখনো হয়নি। দেশ আর বিদেশ থেকে বড় বড় ইঞ্জিনিয়ার ডেকে আনা হয়েছিল। জার্মানি, জাপান আর দক্ষিণ কোরিয়া থেকে আসা টিমগুলো মেশিনের প্রত্যেক অংশ পরীক্ষা করেছিল। সেন্সর বদলানো হয়েছিল, তারের কাজ আবার করা হয়েছিল, সফটওয়্যার আবার লোড করা হয়েছিল, কিন্তু মেশিন টস থেকে মস হয়নি। লাল সতর্কতা আলো লাগাতার জ্বলছিল, যেন মেশিন চুপচাপ কিছু বলতে চাইছিল, কিন্তু কেউ তার ভাষা বুঝতে পারছিল না। ভবনের সবচেয়ে উপরে কাচের দেওয়াল দিয়ে ঘেরা মিটিং রুমে বেদান্ত মলহোত্রা দাঁড়িয়েছিলেন। লম্বা কদ, সাদা শার্ট, বিনা টাই, চোখের নিচে ঘুমের অভাবের গভীর দাগ। বেদান্ত টেকনোলজির জগতের বড় নাম ছিলেন। শূন্য থেকে এই কোম্পানি দাঁড় করিয়েছিলেন তিনি, কিন্তু আজ তার চোখে আত্মবিশ্বাস ছিল না। চিন্তা আর ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি রাগে টেবিলে হাত মেরে বললেন যে 10 দিন হয়ে গেল আর এখনও মেশিন চালু হয়নি। আমরা কি বাচ্চাদের মতো কোম্পানি চালাচ্ছি? ঘরে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনিয়াররা মাথা নিচু করে চুপ করেছিল। একজন সিনিয়র ইঞ্জিনিয়ার কাপা গলায় বললেন যে স্যার, আমরা প্রত্যেক সিস্টেম চেক করে নিয়েছি। সেন্সর, কন্ট্রোল ইউনিট, হাইড্রোলিক সিস্টেম, সফটওয়্যার সবকিছু ঠিক দেখাচ্ছে। দ্বিতীয় ইঞ্জিনিয়ার বললেন যে জার্মানির স্পেশাল টিমও 3 দিন ধরে লেগে আছে, কিন্তু আসল সমস্যা ধরা পড়ছে না। বেদান্ত গভীর শ্বাস নিলেন। রাগ এখন চিন্তায় পরিণত হয়ে গিয়েছিল। তিনি কঠিন স্বরে বললেন যে আজ পুরো সিস্টেম আবার শুরু থেকে চেক করা হবে, আর সন্ধ্যের মধ্যে রিপোর্ট চাই। মিটিং শেষ হল। বেদান্ত ক্লান্ত পায়ে লিফটের দিকে এগিয়ে গেলেন আর নিচে নামলেন। যেই তিনি গেটের কাছে পৌঁছলেন, তার নজর ফুটপাতে বসা এক ছেলের দিকে পড়ল। বয়স প্রায় 15 বছর, ছেঁড়া কাপড়, হাঁটু পর্যন্ত জমা ধুলো, এক হাতে জুতো চকচকে করার ব্রাশ আর অন্যদিকে পলিশের বোতল। সে জুতো পলিশ করছিল, কিন্তু তার চোখ জুতোর ওপর ছিল না। সে সামনে দাঁড়ানো আর্যাবর্ত রোবোটিক্সের উঁচু ভবনটাকে লাগাতার দেখছিল, যেন সেই কাচের ভিতরে তার কোনো স্বপ্ন আটকে আছে। সেই ছেলের নাম আরব ছিল। বেদান্ত তাকে শুধু এক নজর দেখলেন আর তারপর এগিয়ে গেলেন। তাদের কি জানা ছিল যে এই ছেলেটাই কয়েক ঘন্টার মধ্যে তাদের জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে উঠবে। আরব প্রতিদিন এখানে আসত,
সকালে জুতো পলিশ করত, দুপুরে চায়ের দোকানের সাহায্য করত, আর সন্ধে আবার এই জায়গায় বসে যেত। কিন্তু সে অন্য বাচ্চাদের মতো ছিল না। তার চোখ সবসময় মেশিন সেকশনের দিকে আটকে থাকত। আজও ভিতরে ইঞ্জিনিয়ারদের ছোটাছুটি চলছিল। অ্যালার্মের আওয়াজ গুঞ্জন করছিল। লাল সতর্কতা আলো এখনও জ্বলছিল। আরব ধীরে ধীরে নিজের মনে বলল যে 10 দিন ধরে মেশিন বন্ধ আছে, কিন্তু এই লোকেরা ভুল জায়গায় দেখছে। আসল সমস্যা তো ব্যাকআপ ইউনিটে আছে। তার আওয়াজ এতটা ধীর ছিল যে কেউ শুনতে পারেনি, কিন্তু তার মাথা খুব দ্রুত চলছিল। সে জানত যে কেউ তার কথা শুনবে না, কারণ দুনিয়া জুতো পলিশ করা বাচ্চাদের কথা শোনে না। কারও জানা ছিল না যে এই বাচ্চা দিনে রাস্তায় বসে জুতো পলিশ করে আর রাতে মেশিনের সাথে কথা বলে। কারও জানা ছিল না যে তার জীবন কতটা নীরবতায় লড়াই করছে। আরব ভবনটাকে দেখতে দেখতে মনে মনে বলল যে কাশ তাকে শুধু 5 মিনিট পাওয়া যায়, শুধু 5 মিনিট সে এই মেশিনকে ঠিক করতে পারে। কিন্তু কিসমত সবাইকে সুযোগ সোজা দেয় না। প্রায়ই সে আগে পরীক্ষা নেয়, আর আরবের পরীক্ষা এখন শুরু হতে যাচ্ছিল। আরবের জন্য সেই ভবনটা শুধু কাঁচ আর স্টিলের কাঠামো ছিল না, সেটা তার জন্য একটা প্রশ্ন ছিল, একটা চ্যালেঞ্জ ছিল, আর কোথাও না কোথাও একটা স্বপ্নও ছিল। সারাদিন রাস্তার ধারে বসে জুতো পলিশ করতে করতেও তার মন সেখানেই আটকে থাকত। ব্রাশ তার হাতে চলত, কিন্তু মাথা মেশিনের ভিতরে ঘুরতে থাকত। লোকেরা আসত, জুতো চকচকে করাত আর চলে যেত। কেউ তার মুখের দিকে ঠিক করে দেখতও না। সবার জন্য সে শুধু এক গরিব বাচ্চা ছিল, যাকে দিনের শেষে কিছু সিক্কা পেলেই যথেষ্ট। সন্ধে নামতে নামতে যখন অফিসের আলো জ্বলে উঠত আর কর্মচারীরা তাদের বাড়ির দিকে ফিরতে শুরু করত, তখন আরবও তার ছোট্ট জিনিসপত্র গুছিয়ে নিত। তার পা দ্রুত হতো না, কিন্তু মনে একটা অস্থিরতা থাকত। তার তাড়া ছিল, কারণ রাত তার আসল স্কুল হতো। সেই স্কুল যেখানে বই ছিল না, ব্ল্যাকবোর্ড ছিল না, কিন্তু মেশিন ছিল, জং রাস্তা যন্ত্রপাতি ছিল, তেলের গন্ধ ছিল, আর এক বুড়ো লোক ছিলেন যিনি তার জীবনের সবচেয়ে বড় গুরু ছিলেন। সেই বুড়ো লোক আরবের নানা ছিলেন। শহরের এক পুরনো মহল্লার সরু গলির মাঝে তাদের ছোট্ট গ্যারাজ ছিল। টিনের ছাদ, দেওয়ালে জমা গ্রিজ, কোনায় পড়ে থাকা ভাঙা পাখা, পুরনো জেনারেটর আর অদখোলা স্কুটার। বাইরে থেকে দেখা কোনো লোক বলে দিত যে এই জায়গা কাবারে ভর্তি। কিন্তু আরবের জন্য এই জায়গা কোনো মন্দিরের চেয়ে কম ছিল না। এখানেই সে মেশিনের ভাষা শিখেছিল। নানা কখনো এই আর্যাবর্ত রোবোটিক্সেই সিনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি সেই দিনগুলোর সাক্ষী ছিলেন যখন বেদান্ত মলহোত্রা এক ছোট ঘরে বসে কোম্পানির স্বপ্ন দেখতেন। কিন্তু সময় বদলালো, সম্পর্ক বদলালো, আর নানা এই দুনিয়া থেকে বাইরে হয়ে গেলেন। এখন তাদের পরিচয় শুধু এক বুড়ো মেকানিকের ছিল, যার চোখে অভিজ্ঞতা ছিল আর হাতে এখনও মেশিনের পকড়। রাতে গ্যারাজের দরজা আধা বন্ধ হতো, বাইরের আওয়াজ ধীরে পড়ে যেত, আর ভিতরে শুধু যন্ত্রপাতির ক্ষণক্ষণ শোনা যেত। নানা কোনো পুরনো মোটর খুলতেন আর আরব মনোযোগ দিয়ে দেখত। নানা বোঝাতেন যে এই পেঁচ শুধু লোহার টুকরো নয়, এটা পুরো মেশিনকে বেঁধে রাখে। যদি এটাকে ভুল জায়গায় ঘুরিয়ে দেওয়া হয় তাহলে পুরো ব্যবস্থা বিগড়ে সকতে। আরব চুপচাপ শুনত আর প্রত্যেক কথা নিজের ভিতরে তুলে নিত। নানা প্রায়ই বলতেন যে মেশিনকে শুধু চোখ দিয়ে দেখো না, তাকে অনুভব করো, তার আওয়াজ শোনো, তার কম্পন বোঝো। প্রত্যেক মেশিন বলে শুধু শোনার লোক চাই। আরব হাসত। তাকে এসব অদ্ভুত লাগত না, কারণ সে সত্যিই মেশিনের আওয়াজ শুনতে পারত। সে এটা জানত না যে এটা সাধারণ বোঝা নয়, বরং এক অসাধারণ ক্ষমতা ছিল। বাড়ির ভিতরে অবস্থা ভালো ছিল না। আরবের মা নন্দিনী প্রায়ই অসুস্থ ছিলেন, শরীর দুর্বল হয়ে গিয়েছিল। ওষুধ দামি ছিল আর টাকা সবসময় কম পড়ে যেত। বহুবার আরব তার মাকে অর্ধেক ওষুধ খেতে দেখেছিল, যাতে পরের খোরাকের জন্য কিছু বেঁচে যায়। মা যখনই তাকে দেখত হাসত আর বলত যে আমি ঠিক আছি, কিন্তু আরব জানত যে সেটা মিথ্যে। রাতে যখন সে ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়ত, তখনও তার মাথা মেশিনের মাঝে ঘুরতে থাকত। তাকে আর্যাবর্তের সেই বিশাল মেশিন মনে পড়ত, যেটা 10 দিন ধরে চুপচাপ দাঁড়িয়েছিল। তার মনে হতো যেন সেই মেশিন যন্ত্রণায় আছে আর সাহায্যের জন্য ডাকছে। সে ভাবত যে যদি তাকে একটু সময়ের জন্য তার কাছে যাওয়া দেওয়া হয় তাহলে সে তার কষ্ট বুঝতে পারবে। পরের সকালে যখন সে আবার কোম্পানির গেটের কাছে পৌঁছল, তখন মাহল আগের চেয়ে বেশি টেনশন ভরা ছিল। ইঞ্জিনিয়ারদের মুখ নেমে গিয়েছিল, গার্ড কঠিন ছিল, সবাই তাড়াই ছিল।
আরব তার স্টুল লাগালো আর জুতো পলিশ করতে লাগল, কিন্তু আজ তার মন অন্য কোথাও ছিল। তার মায়ের ওষুধ শেষ হয়ে গিয়েছিল। নানা রাতে বলেছিলেন যে বেটা, দুনিয়া গরিবের হুনরকে ততক্ষণ চেনে না যতক্ষণ না সে দুনিয়াকে ঝটকা দেয় না। সেই কথা আরবের মনে গুঞ্জন করছিল। তাকে টাকা দরকার ছিল, কিন্তু তার চেয়েও বেশি তাকে সুযোগ দরকার ছিল। সে জানত যে যদি সে মেশিন ঠিক করে দেয় তাহলে হয়তো তার জীবন বদলে যাবে। সে সাহস করে গার্ডকে বলল যে শুধু 5 মিনিট মেশিনটা দেখে নিতে দাও। গার্ড ধমক দিল আর ধাক্কা দিয়ে তাকে পেছনে সরিয়ে দিল। কিছু লোক হাসতে লাগল। কেউ বলল যে এই বাচ্চা পাগল, কেউ বলল যে এটাকে তো ল্যাপটপও চালাতে জানবে না। আরব কিছু বলল না। সে চুপচাপ উঠে এক কোণায় বসে গেল। তার হাঁটুতে ধুলো ছিল, কাপড় আরও নোংরা হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখে এখনও সেই চমক ছিল। সে ভিতরে ভিতরে ঠিক করে নিয়েছিল যে সে হার মানবে না, কারণ তার জন্যে এটা শুধু একটা মেশিন ছিল না, এটা তার মায়ের ওষুধ ছিল, এটা তার নানার ইজ্জত ছিল, আর হয়তো তার নিজের পরিচয়ও। তাকে জানা ছিল না যে এই জেদ, এই নীরব বিশ্বাস তাকে সেই দরজার ভিতরে নিয়ে যাবে যেখান থেকে তার জীবন চিরকালের জন্যে বদলে যাবে। সেদিন দুপুরের পরের সময় ছিল। সূর্য উপরে ছিল, কিন্তু আর্যাবর্ত রোবোটিক্সের ভিতরে অন্ধকার আর ভারীপন ছড়িয়েছিল। মেশিন সেকশনে বারবার অ্যালার্ম বাজছিল, আর প্রত্যেকবার সেই আওয়াজ লোকেদের হৃদয়ের ধড়কন আরও জোরে করে দিচ্ছিল। ইঞ্জিনিয়ারদের মুখ ক্লান্ত ছিল, চোখে ঘুম নয় বরং ভয় ছিল। ভয় এই ব্যাপারের যে যদি আজও কিছু না হয় তাহলে কাল কি হবে সেটা কেউ জানত না। আরব বাইরে ফুটপাতে বসে সব দেখছিল। এখন সে জুতো পলিশ কম করছিল আর কোম্পানির দিকে বেশি দেখছিল। তার মনে হচ্ছিল যেন মেশিন তাকে ডাকছে। প্রত্যেকবার যখন লাল আলো চমকাত তার ভিতরে কিছু খোঁচাত। সে নিজেকে বলতো যে এই মেশিন খারাপ নয়, এটাকে জেনে শুনে থামানো হয়েছে, এটা কোনো দুর্ঘটনা নয়। কিন্তু তার এই বোঝা, তার এই আওয়াজ বাইরের দুনিয়া পর্যন্ত পৌঁছাচ্ছিল না। হঠাৎ মেশিন সেকশন থেকে জোরে সাইরেনের আওয়াজ এলো। স্ক্রিনে সিস্টেম ক্রিটিক্যাল এরার লেখা চমকে উঠল। কিছু ইঞ্জিনিয়ার ঘাবড়ে বাইরের দিকে দৌড়ালো। গার্ড সতর্ক হয়ে গেল। মাহল আরও বেশি টেনশনপূর্ণ হয়ে গেল। আরবও ভয় পেল, কিন্তু তার নজর মেশিনের কন্ট্রোল রুমে আটকে গেল। সে স্পষ্ট দেখতে পাচ্ছিল যে লোকেরা আবার সেই কাজ করছে যেটা গত 10 দিন ধরে করছিল। সেন্সর, স্ক্রিন, কোড, কিন্তু কেউই সেখানে দেখছে না যেখানে আসল গড়বড় লুকিয়েছিল। সে ধীরে ধীরে উঠল আর গেটের কাছে চলে গেল। সে সাহস করে আবার ভিতরে উঁকি দেওয়ার চেষ্টা করল। তখনই এক গার্ড তাকে দেখে ফেলল আর রাগে চিৎকার করল, কিরে, বারবার এখানে কেন আসিস? সে আরবকে জোরে ধাক্কা দিল। আরব ভারসাম্য হারিয়ে ফেলল আর রাস্তায় পড়ে গেল। তার হাত থেকে ব্রাশ আর বোতল দূরে ছিটকে পড়ল। কিছু লোক থেমে দেখতে লাগল। কেউ হাসতে হাসতে বলল যে এই বাচ্চা সত্যিই পাগল আছে। কেউ বলল যে এত বড় কোম্পানিতে এটা কি করবে? আরব উঠল, কাপড় থেকে ধুলো ঝাড়ল আর চুপচাপ ফিরে তার কোণায় বসে গেল। তার চোখ থেকে চোখের জল বেরিয়ে এলো, কিন্তু সে সেগুলো তাড়াতাড়ি মুছে ফেলল। তাকে কাঁদতে হবে না, তাকে শুধু একটা সুযোগ দরকার ছিল। সে জানত যে যদি সে ভিতরে যায় আর সঠিক জায়গা দেখিয়ে দেয় তাহলে সব বদলে যেতে পারে। কিন্তু সে এটাও জানত যে তার চেহারা, তার কাপড় আর তার পেশা তার সবচেয়ে বড় শত্রু। সন্ধ্যা নামতে শুরু করেছিল। বেদান্ত মালহোত্রা ক্লান্ত পায়ে বাইরে বেরিয়ে এলেন। মাথা ভারী ছিল, চোখ জ্বলছিল। 10 দিনের ঘুম একসাথে নেমে এসেছিল। যেই তিনি গেটের কাছে পৌঁছালেন তার নজর আবার সেই ছেলেটার দিকে পড়ল। সেই ছেলে যে সকাল থেকে সেখানে বসেছিল। এখন সে চুপচাপ মাটিতে বসেছিল। তার কাছে কোনো গ্রাহক ছিল না। ব্রাশ একদিকে পড়েছিল, কিন্তু তার নজর এখনও কোম্পানির ভিতরে ছিল। বেদান্ত কিছুক্ষণ থামলেন। তাদের জানা ছিল না কেন, কিন্তু সেই ছেলের চোখে তারা কিছু আলাদা দেখলেন। কোনো লোভ নয়, কোনো চালাকি নয়, শুধু এক বেচাইন সত্যতা। তিনি গার্ডকে জিজ্ঞাসা করলেন যে এই ছেলে এখানে বারবার কেন আসে। গার্ড ঝুঁঝুলিয়ে বলল যে স্যার, এটা বলে যে মেশিন ঠিক করে দেবে। মেশিনের দিকে তাকিয়ে থাকে। আমি এটাকে অনেকবার তাড়িয়েছি। বেদান্ত আরবের দিকে তাকালেন। আরব নজর নিচু করে নিল। কয়েক সেকেন্ডের নীরবতার পর বেদান্ত জিজ্ঞাসা করলেন যে তুমি মেশিনটাকে এত মনোযোগ দিয়ে কেন দেখো? আরবের আওয়াজ খুব ধীর ছিল, কিন্তু শব্দ স্পষ্ট ছিল। স্যার, আমার মেশিন পছন্দ। বেদান্ত হালকা হাসির সাথে বললেন যে মেশিন আর তুমি জুতো পলিশ করো, এগুলো কোটি কোটি টাকার মেশিন। আরবের ভিতরে ভয় ছিল, কিন্তু তার চেয়ে বড় বিশ্বাস ছিল। সে সাহস করে বলল যে স্যার, যদি আমাকে শুধু একবার মেশিনের কাছে যেতে দেওয়া হয় তাহলে আমি বলতে পারবো সমস্যা কি। পাশে দাঁড়ানো কিছু ইঞ্জিনিয়ার হেসে উঠল। কেউ বলল যে স্যার, সময় নষ্ট করবেন না,
10 দিনে আমরা বুঝতে পারিনি, আর এই বাচ্চা বলবে। কিন্তু আরব চুপ রইল। সে শুধু বেদান্তের চোখের দিকে তাকিয়েছিল, যেন সে তাদের সাথে নয়, তাদের অন্তরাত্মার সাথে কথা বলছে। বেদান্তের ভিতরে কিছু নাড়িয়ে দিল। তাদের হঠাৎ নিজের বাল্যকাল মনে পড়ে গেল। সেই সময় যখন লোকেরা তাদেরকেও এমনই দেখত, এক সাধারণ ছেলে, বড় স্বপ্ন আর কোনো বিশ্বাস নয়। তিনি গভীর শ্বাস নিলেন আর কঠিন স্বরে বললেন যে ঠিক আছে, এটাকে ভিতরে নিয়ে এসো। পুরো স্টাফে যেন বিদ্যুৎ দৌড়ে গেল। স্যার, এটা ঠিক নয়। আছে, এটা বাচ্চা, মেশিন বিপজ্জনক। কিন্তু বেদান্ত স্পষ্ট শব্দে বললেন যে আমি বলেছি এটাকে ভিতরে নিয়ে এসো। আরব প্রথমবার সেই গেটের ভিতরে গেল, যেটাকে সে মাসের পর মাস বাইরে থেকে দেখে আসছিল। প্রত্যেক পদক্ষেপের সাথে তার হৃদয় জোরে ধর করছিল। লোকেরা ফিসফিস করছিল, কেউ তাকে মাজাক বুঝছিল, কেউ বিপদ। কিন্তু আরবের নজর শুধু এক জায়গায় ছিল, সেই বিশাল মেশিনের উপর, সেই হাইড্রোলিঙ্ক H900, যেটা এখন তার সামনে চুপ করে দাঁড়িয়েছিল। বেদান্ত ইনচার্জকে জিজ্ঞাসা করলেন যে মেশিন কেন বন্ধ। ইনচার্জ সেই পুরনো উত্তর দিলেন যে স্যার, টেকনিক্যাল খারাপই, আমরা সবকিছু চেক করেছি। বেদান্ত আরবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন যে তোমার জানা আছে এই মেশিন কেন বন্ধ? পুরো হল শান্ত হয়ে গেল। আরব কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল যে স্যার, যদি আমি মেশিনটা কাছ থেকে দেখিনি তাহলে হয়তো বলতে পারব। লোকেরা আবার হাসল, কিন্তু এবার বেদান্ত হাসলেন না। তিনি সবাইকে চুপ করিয়ে দিলেন। আরব ধীরে ধীরে মেশিনের চারপাশে ঘুরতে লাগল। সে এটাকে ছুঁয়ে দেখছিল, তার আওয়াজ শুনছিল, তার কম্পন অনুভব করছিল, যেন সে কোনো জীবিত জিনিসের সাথে কথা বলছে। হঠাৎ আরব থামল আর বলল যে স্যার, এই মেশিন নিজে থেমে যায়নি, এটাকে কেউ থামিয়েছে। পুরো হলে সন্নাটা ছড়িয়ে পড়ল। এক ইঞ্জিনিয়ার হাসতে হাসতে বলল যে এটা বকবক, মেশিন খারাপ। আরব শান্ত স্বরে বলল যে না স্যার, এর মেইন প্রেশার ভালভকে আধা ঘুরিয়ে দেওয়া হয়েছে, এটা দুর্ঘটনা নয়, জেনে শুনে করা হয়েছে। ইঞ্জিনিয়াররা চমকে গেল। কেউ বলল যে এটা অসম্ভব, সেই ভালভ পর্যন্ত পৌঁছাতে হলে মেশিন খুলতে হয়। আরব মেশিনের এক কোণের দিকে ইশারা করে বলল যে যদি এই প্যানেলের তৃতীয় স্ক্রু ঢিলা করা হয় তাহলে পুরো মেশিন না খুলে পরীক্ষা করা যায়। স্ক্রু সত্যিই ঢিলা ছিল। সেই মুহূর্তে ঘরের হাওয়া বদলে গেল। এখন এটা শুধু একটা খারাপ মেশিন ছিল না, এটা একটা ষড়যন্ত্র। আর সেই ষড়যন্ত্রকে সবার আগে চিনতে পারা এক জুতো পলিশ করা বাচ্চা ছিল। ঘরে হঠাৎ এমন সন্নাটা ছড়িয়ে পড়েছিল যেন কেউ হাওয়াকেও থামিয়ে দিয়েছিল। মেশিন সেকশন, যেটা কিছুক্ষণ আগেও শোর আর বিতর্কে ভরা ছিল, এখন পুরোপুরি শান্ত ছিল। সবার নজর কখনো সেই ঢিলা স্ক্রুয়ের দিকে যাচ্ছিল, কখনো আরবের মুখের দিকে। কারো কাছে বলার মতো শব্দ ছিল না। 10 দিন ধরে যাদের বোঝা এখানে এসে থেমে গেছিল, সেখানে এক 15 বছরের বাচ্চা কোনো আনুষ্ঠানিক পড়াশোনা ছাড়াই ষড়যন্ত্রের দিকে ইশারা করে দিয়েছিল। বেদান্ত মালহোত্রা গভীর শ্বাস নিলেন। তাদের ভিতরে যতক্ষণ ভয় ছিল, এক অদ্ভুত স্পষ্টতায় পরিণত হচ্ছিল। তিনি শান্ত কিন্তু দৃঢ় স্বরে জিজ্ঞাসা করলেন যে যদি এই ভালভ জেনে শুনে ঘোরানো হয়েছে তাহলে কি মেশিন আবার চালু হতে পারে? ঘরে কিছু ইঞ্জিনিয়ার অস্থির হয়ে উঠল। কেউ বলল যে স্যার, এই মেশিন অত্যন্ত সংবেদনশীল, জারাসি ভুল থেকে বিস্ফোরণও হতে পারে। কেউ বলল যে বাচ্চা, এটাকে দায়িত্ব দেবেন না। কিন্তু বেদান্তের নজর আরবের উপর আটকে গেল। সেই মুখে না ভয় ছিল না ঘাবড়ানি, শুধু এক অদ্ভুত বিশ্বাস ছিল, যেন তার ঠিক ঠিক জানা ছিল যে পরে কি করতে হবে। বেদান্ত তাকে সোজা জিজ্ঞাসা করলেন যে যদি আমি বলি যে মেশিন ঠিক করে দাও তাহলে কি তুমি করতে পারবে? আরব প্রথমবার হালকা হাসির সাথে মাথা নাড়ল। সে বলল যে স্যার, চেষ্টা করব। এই শব্দ কোনো দাবির মতো ছিল না, বরং এক সত্যিকারের নিয়তের মতো ছিল। ঘরে দাঁড়িয়ে থাকা লোকেরা একে অপরের মুখ দেখতে লাগল। এটা পাগলামি লাগছিল, কিন্তু এখন পিছিয়ে যাওয়ার রাস্তাও ছিল না। আরব মেশিনের নিচের অংশের দিকে ইশারা করে টর্চ চাইল। এক ইঞ্জিনিয়ার ঝিঝুকিয়ে টর্চ বাড়িয়ে দিল। যেই আলো ভিতরে পড়ল, আরবের মুখ গম্ভীর হয়ে গেল। সে মনোযোগ দিয়ে দেখল, তারপর বিনা হড়বড়ে বলল যে এই পাইপ তার জায়গা থেকে একটু সরে গিয়েছে। এটাই কারণ যে প্রেশার ভুল জায়গায় যাচ্ছে। ইঞ্জিনিয়ার ঝুঁকে দেখতে লাগল। কেউ ধীর আওয়াজে বলল যে এটা তো সত্যিই ভুল ফিট হয়েছে। আরব হাত ভিতরে ঢুকিয়ে আর খুব সাবধানে পাইপকে তার সঠিক জায়গায় ঘুরিয়ে দিল। এটা কোনো তাড়াহুড়ো ছিল না, তার প্রত্যেক মুভমেন্টে অভ্যেস ছিল, যেন সে এই কাজ শত শতবার করেছে। তারপর সে মেশিনের ডান দিকে গেল, যেখানে একটা বড় জাংশন বক্স হালকা কম্পন করছিল। সে বক্সের উপর হাত রাখল আর তুরন্ত পিছনে সরে গেল। সে বলল যে যদি এখন মেশিন চালু করা হয় তাহলে ব্লাস্ট হতে পারে। পুরো স্টাফ ঘাবড়ে গেল। বেদান্ত এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন যে কেন? আরব শান্ত স্বরে বোঝালো যে এই বক্সের তারিং বদলে দেওয়া হয়েছে, পজিটিভ আর নেগেটিভ তার উল্টে দেওয়া হয়েছে।
এটা কোনো ভুল নয়, জেনে শুনে করা কাজ। এক ইঞ্জিনিয়ারের মুখ থেকে বেরিয়ে পড়ল যে এটা তো কোনো ভিতরের লোকই করতে পারে। আরব বলল যে তাকে শুধু 10 মিনিট দরকার, যদি সে ভুল হয় তাহলে সে নিজে এখান থেকে চলে যাবে। বেদান্ত বিনা কোনো দ্বিধায় বললেন যে শুরু করো। কিছু ইঞ্জিনিয়ার এখনও অস্বস্তিতে ছিল, কিন্তু কারও বিরোধ করার সাহস ছিল না। যন্ত্রপাতি দেওয়া হলো, স্ক্রুড্রাইভার, প্লাস আর ইনসুলেটেড টুলস। আরব বিনা সময় নষ্ট করে কাজ শুরু করল। সে তারগুলোকে চিনছিল যেন তারা তার পুরনো বন্ধু। সে ভুল জোড়া তারগুলোকে আলাদা করল আর তারপর তাদের সঠিক ক্রমে জুড়ে দিল। স্ক্রিনে ডেটা বদলাতে লাগল, প্রেশার লেভেল স্থির হতে লাগল। ঘরে দাঁড়িয়ে থাকা লোকেরা দম আটকে সব দেখছিল। কারও বিশ্বাস হচ্ছিল না যে এসব এক বাচ্চার হাতে হচ্ছে। 10 মিনিট পুরো হয়ে গেল। আরব মেশিনের সামনে এসে দাঁড়িয়ে গেল। সে বলল যে এখন এটাকে চালু করা যেতে পারে। কিছু লোক ভয় পেল, কেউ বলল যে এখনও করবেন না, কিন্তু বেদান্ত কারও কথা শুনলেন না। তিনি আরবের দিকে তাকিয়ে বললেন যে তুমি অন করো। আরব ধীরে ধীরে মেন বাটনের কাছে গেল। সে এক মুহূর্ত চোখ বন্ধ করল, যেন মেশিনকে কিছু বলছে হয়। তারপর বাটন টিপল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, প্রত্যেক সেকেন্ড ভারী লাগছিল। হঠাৎ মেশিনের ভিতরে হালচাল হলো। লাল আলো বন্ধ হয়ে গেল আর তার জায়গায় সবুজ আলো জ্বলে উঠল। পুরো মেশিন জেগে উঠল, যেন 10 দিনের ঘুমের পর কেউ তাকে ডেকেছে। ঘরে সোরের গুঞ্জন উঠল। কেউ বলল যে এটা হয়ে গেল, কেউ তালি বাজালো, কেউ অবিশ্বাসে মাথা নাড়ছিল। কিন্তু বেদান্ত চুপ করে দাঁড়িয়েছিলেন। তার চোখ ভিজে ছিল আর নজর আরবের উপর আটকে ছিল। তিনি ধীর আওয়াজে বললেন যে তুমি করে দেখিয়েছ। আরব মাথা নিচু করে বলল যে স্যার, আমি কিছু করিনি। মেশিন নিজে বলছিল যে তার কি কষ্ট। সেই মুহূর্তে বেদান্তের এহসাস হল যে এই বাচ্চা শুধু এক হুনর নয়, বরং এক গল্প, এক এমন গল্প যার সত্য এখনও সামনে আসা বাকি। তাদের মনে এক প্রশ্ন জোর পাকড়তে লাগল, এই বাচ্চা আখের কে? মেশিন চালু হওয়ার সাথে সাথে পুরো হল যেন দম নিতে লাগল। 10 দিন ধরে যে টেনশন হাওয়ায় জমা ছিল সেটা এক ঝটকায় ভেঙে গেল। ইঞ্জিনিয়ার একে অপরের দিকে দেখছিল, কেউ হাসছিল, কেউ বিশ্বাস করতে পারছিল না। কিছু লোক তালি বাজাচ্ছিল, কিছু মোবাইল বের করে ভিডিও বানাতে লাগল। কিন্তু এই সব শোরের মাঝে বেদান্ত মলহোত্রা একদম শান্ত দাঁড়িয়েছিলেন। তাদের নজর কোনো মেশিনের ওপর নয়, সেই দুর্বল ছেলেটার ওপর আটকে ছিল, যে এইমাত্র তাদের কোম্পানি নয় বরং তাদের বিশ্বাস জাগিয়ে দিয়েছিল। আরব একটু ঘাবড়ানো ছিল। সে কখনো এত লোকের সামনে কিছু করেনি। তার বুঝতে পারছিল না যে সে খুশি হবে নাকি ভয়ে আছে। সে শুধু সেখানে দাঁড়িয়েছিল, মাথা একটু নিচু, যেন সে কোনো খুব বড় কাজ করেনি, শুধু তার কর্তব্য পালন করেছে। বেদান্ত ধীরে ধীরে তার কাছে এলেন। তাদের আওয়াজ এখন কঠিন ছিল না, তাতে এক অদ্ভুত নরমতা ছিল। তিনি জিজ্ঞাসা করলেন যে বেটা, তুমি কে? এই প্রশ্ন সাধারণ ছিল না, তাতে হতভাগ্যী ছিল, জিজ্ঞাসা ছিল, আর কোথাও না কোথাও আপনত্বও ছিল। আরব ধীরে বলল যে স্যার, আমি কোনো খাস নই, আমি জুতো পলিশ করি। আমার মা অসুস্থ থাকেন, তাদের ওষুধের জন্য আমি কাজ করি। হলে আবার একবার সন্নাটা ছড়িয়ে পড়ল। ইঞ্জিনিয়ারদের যেন প্রথমবার হেসাস হল যে বাচ্চাকে তারা এতদিন নজরান্দাজ করে এসেছে তার পিছনে কত বড় লড়াই লুকিয়ে আছে। বেদান্ত আরও কাছে এসে জিজ্ঞাসা করলেন যে তোমার মেশিনের এত বোঝা কোথা থেকে এলো? আরব বলল যে রাতে সে তার নানার ছোট গ্যারেজে কাজ করে, সেখানে পুরনো মেশিন খোলে, তাদের জোড়া শেখে। তার এই সংক্ষিপ্ত কথায় কোনো অভিযোগ ছিল না, শুধু সত্যতা ছিল। বেদান্তের হৃদয়ে কিছু জোরে নাড়িয়ে দিল। তিনি জিজ্ঞাসা করলেন যে তোমার বাবা কোথায়? আরব মাথা নিচু করে নিল আর বলল যে আমি জানি না, আমি তাদের কখনো দেখিনি। এই উত্তর বেদান্তের জন্য কোনো চোটের চেয়ে কোন ছিল না। তিনি আরবের মুখকে গভীরভাবে দেখলেন। তার চোখ, তার নাক, তার বলার ধরন সবকিছু তাদের চেনা চেনা লাগছিল। এক পুরনো স্মৃতি যাকে তিনি বছরের পর বছর দমিয়ে রেখেছিলেন, এখন হঠাৎ সামনে দাঁড়িয়েছিল। বেদান্ত ধীর আওয়াজে জিজ্ঞাসা করলেন যে তোমার মায়ের নাম কি? আরব বলল নন্দিনী, পুরো নাম নন্দিনী শর্মা। এটা শুনেই বেদান্তের মুখ সাদা হয়ে গেল। তাদের শ্বাস কয়েক মুহূর্তের জন্য আটকে গেল। নন্দিনী শর্মা সেই নাম ছিল যার সাথে তিনি 15 বছর আগে এক ভুল বোঝাবুঝিতে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলেন। সেই সময়, সেই ঝগড়া, সেই দূরত্ব সবকিছু একসাথে তাদের চোখের সামনে ঘুরে গেল। তিনি কাঁপা আওয়াজে জিজ্ঞাসা করলেন যে তোমার বয়স কত? আরব বলল 15 বছর। সেই বয়স, সেই সময়, সেই গল্প। বেদান্ত সেখানে চেয়ারে বসে পড়লেন। তাদের হাত কাঁপছিল। তিনি প্রায় ফিসফিস করে জিজ্ঞাসা করলেন যে তোমার বাবা কখনো তোমার বাবার ছবি দেখিয়েছে? আরব বলল যে না, মা বলে যে কিছু ছবি হারিয়ে গেছে আর কিছু তিনি নিজে ছেড়ে ফেলেছেন।
এখন বেদান্তের কোনো প্রমাণের দরকার ছিল না। তাদের সামনে দাঁড়ানো বাচ্চা তাদের নিজের ছেলে ছিল, যাকে কিসমত 15 বছর পর তাদের সামনে এনে দাঁড় করিয়েছে, সেটাও এমন অবস্থায় যেখানে তিনি তার ক্ষমতাকে আগেই দেখে নিয়েছিলেন। বেদান্তের চোখ দিয়ে চোখের জল বেরিয়ে এলো। তিনি হঠাৎ আরবকে নিজের বুকে জড়িয়ে ধরলেন। আরব ঘাবড়ে গেল। সে কখনো কোনো ধনী লোককে এমন কাঁদতে দেখেনি। বেদান্ত টুটে যাওয়া আওয়াজে বললেন যে, বেটা, মাফ করে দাও, আমার জানা ছিল না, আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম। হলে দাঁড়িয়ে থাকা লোকেরা দং হয়ে গেল, ফিসফিসাহাট ছড়িয়ে গেল। এই বাচ্চা কি মালিকের ছেলে? আরব পেছনে সরে গেল। তার জন্য এসব খুব বড় ছিল। সে ভয়ে বলল যে, স্যার, এমন বলবেন না, আমরা খুব গরিব, আমার মা খুব কষ্টে আছে। বেদান্ত তার মুখ 2 হাতে নিয়ে বললেন যে, গরিবই কোনো সম্পর্ক বদলায় না। যদি তুমি আমার ছেলে হও, তাহলে আজ তুমি শুধু এক মেশিন নয়, আমার পুরো জীবন ঠিক করে দিয়েছ। পরের দিন ডিএনএ পরীক্ষা হয়েছিল। সত্য সামনে এলো। আরব বেদান্ত মলহোত্রারই ছেলে ছিল। খবর পুরো অফিসে ছড়িয়ে গেল। সেই বাচ্চা যে কোম্পানিকে বাঁচিয়েছিল, এখন সেই কোম্পানির মালিকের হারানো হওয়া ওয়ারিশ ছিল। বেদান্ত সেই সন্ধ্যায় আরবকে নিয়ে তার বাড়ি পৌঁছলেন। সরু গলি, ছোট ঘর, দরজার কাছে রাখা জুতো পলিশের ডিব্বা। বেদান্তের হৃদয় ভরে এলো। ভিতরে নন্দিনী বসেছিলেন, দুর্বল শরীর, কিন্তু চোখে সেই সাদাসিদে। বেদান্ত তাদের দেখে ভেঙে পড়লেন। তিনি ক্ষমা চাইলেন। নন্দিনীর চোখ ভরে এলো, কিন্তু তাতে অভিযোগ ছিল না, শুধু ক্লান্তি ছিল। তিনি বললেন যে এখন দেরি হয়ে গেছে, কিন্তু হয়তো কিসমত এখন সঠিক সময় বেছে নিয়েছে। নন্দিনীর চিকিৎসা শুরু হলো। নানাকে কোম্পানিতে সম্মানের সাথে ফিরিয়ে আনা হলো। আরবের ভর্তি ভালো স্কুলে হলো, কিন্তু সবচেয়ে বড় কথা এই ছিল যে আরবের পরিচয় এখন শুধু এক জুতো পলিশ করা বাচ্চার ছিল না। সে এক ছেলে ছিল, এক হুনরমন্দ দিমাগ ছিল, এক ভবিষ্যৎ ছিল। আরব আজও মেশিনের কাছে দাঁড়িয়ে তাদের শোনে। ফারাক শুধু এতটুকু যে এখন লোকেরা তার কথা শোনে। বেদান্ত যখনই তাকে কাজ করতে দেখেন, তখন মনে মনে বলেন যে, কাশ আমি তাকে কখনো হারাতামই না। কিন্তু আরব হাসে বলে যে, যদি আমি হারিয়ে না যেতাম, তাহলে হয়তো আমাকে মেশিনের দুনিয়া মিলত না, আর হয়তো আমি কখনো আপনাকে ফিরে পেতাম না। কখনো কখনো জীবন আগে আমাদের ভাঙে, তারপর জোড়ে, কিন্তু যখন জোড়ে তখন এত সুন্দরভাবে যে পুরনো সব যন্ত্রণাও কোনো ইনামের মতো লাগতে শুরু করে। বন্ধুরা, যদি এই গল্প তোমাদের হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই বলো, কারণ হয়তো কোথাও না কোথাও কোনো ফুটপাতে বসা আরেক আরবও তার কিসমতের অপেক্ষা করছে।